বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। বিবিএ সম্মান তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 কোর্সটির পাঠদান করছি আমি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এরকম একটি যুগোপযোগী এবং সময় উপযোগী সিদ্ধান্তের জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং এমন একটি কর্মকাণ্ডের সাথে আমাকে সংযুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 কোর্সটির অধ্যায় নম্বর 3 রেভিনিউ রিকগনিশন, যেটি আইএএস 18 অনুযায়ী শিক্ষাদান করা হবে। তো আমরা প্রথম যে বিষয়টি দেখছি সেটি হচ্ছে আইএএস 18 রেভিনিউ রিকগনিশন এর মূল বক্তব্যটি কি। এখানে মূলত যে বিষয়গুলি আলোচনা করা হবে সেগুলি হচ্ছে প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে যখন অর্থ উপার্জন করে তখন এই উপার্জিত অর্থের কোন অংশকে তারা রেভিনিউ হিসাবে কখন দেখাতে পারবে, অর্থাৎ কখন রেভিনিউটাকে ক্রেডিট করতে পারবে সে বিষয়ে কিছু দিক নির্দেশনা এখানে প্রদান করা হয়েছে। একটি প্রতিষ্ঠান তার রেভিনিউ উপার্জন করতে পারে তার সেলস থেকে, তার সার্ভিস প্রোভাইড করা থেকে, তার ইনভেস্টমেন্টের বিপরীতে প্রাপ্ত লভ্যাংশ থেকে, অন্য কোথাও জমাকৃত অর্থের ওপর সুদ প্রাপ্তি থেকে, এমন বিভিন্ন উৎস থেকে একটি প্রতিষ্ঠানের অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। তো অর্থ উপার্জিত হলে কোন মুহূর্তে আমি উক্ত উপার্জিত অর্থকে রেভিনিউ হিসাবে ক্রেডিট করব সেই বিষয়ে এখানে মূলত দিক নির্দেশনা প্রদান করা হয়। রেভিনিউ বলতে আমরা কি বুঝাচ্ছি? রেভিনিউ হচ্ছে ইনফ্লো অফ ইকোনমিক বেনিফিট। এই ইকোনমিক বেনিফিটটা মে বি কাম ইন ফর্ম অফ ক্যাশ, may become in form of account receivable, may become in the form of note receivable or any other way. That is, it will create an asset. এটি একটি সম্পত্তি তৈরি করবে, যে সম্পত্তিটি আমাদেরকে ভবিষ্যতে কিছু আর্থিক সুবিধা প্রদান করবে। এই যেহেতু আর্থিক সুবিধা প্রদান করবে এজন্যই আমরা এটাকে বলছি ইকোনমিক বেনিফিট। সে বেনিফিটটা কি হতে পারে? এখনো আমি পেয়ে যেতে পারি অথবা ভবিষ্যতে আমি এখান থেকে কিছু আর্থিক সুবিধা পেতে পারি। তো এই সুবিধাটা সৃষ্টি হবে কিভাবে? যেটা ব্যবসায়ের অর্ডিনারি কোর্স অফ অ্যাক্টিভিটিস থেকে। এখানে যে কথাটা পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে যে ব্যবসায়ের অর্ডিনারি কোর্স অফ অ্যাক্টিভিটি থেকে এই রেভিনিউটি তাদের উপার্জিত হবে এবং এর মাধ্যমে কি হবে? প্রতিষ্ঠানের ইকুইটি বৃদ্ধি পাবে। প্রতিষ্ঠানের ইকুইটি বৃদ্ধি পাবে। ইকুইটি বৃদ্ধির আমরা জানি আরো একটা উৎস আছে, সেটি হচ্ছে মালিক পক্ষ যদি ব্যবসায় অতিরিক্ত মূলধন প্রদান করেন তখনও কিন্তু আমাদের ইকুইটি বৃদ্ধি পায়। তো কখন আমরা ইকুইটি বৃদ্ধিকে আয় হিসাবে ধরবো? যখন আমার সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে ইকুইটি বৃদ্ধি পাবে তখন আমরা সেটিকে আয় হিসাবে গণ্য করব। দেন আমাদের আসছে যে এই যে সার্ভিস, এটাকে আমরা কোন মূল্যে হিসাবভুক্ত করব। এখানে হিসাবভুক্ত করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যেটি দেখতে হবে সেটি হচ্ছে নিট আদায়যোগ্য মূল্য, যেটাকে আমরা এখানে উল্লেখ করছি ফেয়ার ভ্যালু হিসাবে। এই টার্মস গুলা কেন আসছে সেটা আমরা বিস্তারিত আলোচনার মধ্যে গেলে আরো ভালোভাবে পরিষ্কারভাবে আমরা বিষয়গুলি বুঝতে পারবো। কারণ আমরা জানি যে অর্থ উপার্জিত হইলেই সম্পূর্ণ অর্থ পাওয়া যায় না, কিছু অর্থ আমাদেরকে বাটা হিসাবে দিতে হয়, অনেক সময় এখানে অনাদায়ী পাওনার সম্ভাবনা থাকে, অনেক ক্ষেত্রে বিক্রিত পণ্য ফেরত আসতে পারে। তো এই যে ফেরতের সম্ভাবনা, বাটার সম্ভাবনা, অনাদায়ী পাওনার যে সম্ভাবনা, এইরকম বিভিন্ন রকম পরিস্থিতিতে কোন অর্থকে আমি আয় হিসাবে ক্রেডিট করব, সেক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে ফেয়ার ভ্যালুকে। ফেয়ার ভ্যালু বলতে কি? আমার যে লিখিত মূল্য আছে উক্ত লিখিত মূল্য থেকে এরকম সম্ভাব্য ডিসকাউন্ট, সম্ভাব্য ফেরত, এই সবগুলাকে বাদ দিয়ে অবশিষ্ট টাকাকে আয় হিসাবে ক্রেডিট করতে হবে। এই বিষয়ের বিস্তারিত দিক নির্দেশনা আমরা এই অধ্যায়ে পাবো। তো এখানে যেমন বলা হচ্ছে যে রেভিনিউ রিকগনিশনের ক্ষেত্রে রেভিনিউকে আমরা কিভাবে মেজার করব, যেখানে যেমন বলা হচ্ছে যে রেভিনিউ এটাকে মেজার করা হবে ফেয়ার ভ্যালু অফ দ্য কনসিডারেশন রিসিভড। যে কনসিডারেশন আমরা পাচ্ছি সেই কনসিডারেশনের ফেয়ার ভ্যালু অথবা রিসিভড অর রিসিভেবল, অর্থাৎ কনসিডারেশনটা যদি ক্যাশ পেয়ে যায় তাহলে তো রিসিভড হলো, যদি আমরা না পাই তাহলে রিসিভেবল তৈরি হবে। এরকম যাই হোক না কেন আমাদেরকে কি করতে হবে? যে এরকম রেকর্ড করার ক্ষেত্রে টেকিং ইনটু অ্যাকাউন্ট এনি ট্রেড ডিসকাউন্ট অর ভলিউম রিবেটস অ্যালাউড, অর্থাৎ আমরা যদি কোনো, একটু আগেই যে কথাটি আমি বললাম যে কাস্টমারদের কর্তৃক যদি কোনো
ডিসকাউন্ট নেওয়ার পসিবিলিটি থাকে, বা আমাদের একটা বাঁক অনেক বেশি পণ্য একসাথে ক্রয় করার জন্য আমরা যদি তাদেরকে কোনো ডিসকাউন্ট দেই, এই সকল ডিসকাউন্টকে বাদ দিয়ে অবশিষ্ট টাকাকে আমাদের রেভিনিউ হিসাবে গণ্য করতে হবে এবং সেটাকে আমরা রেভিনিউ হিসাবে ক্রেডিট করব। এরপরে আবার বলছে যে ইফ দ্য ইনফ্লো অফ ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট ইজ ডিফার্ড অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট ইফেক্টিভলি কনস্টিটিউটস a financing transaction, the fair value of the consideration is determining by discounting all future receipts. এখানে আরেকটা বিষয় চলে আসছে যে আমাদের কিছু রেভিনিউ আর্ন করতে গেলে একটু লম্বা সময় লাগে। যেমন দুইটা বিশেষ উদাহরণ এখানে চলে আসবে। এই চ্যাপ্টারের বিস্তারিত আলোচনার মধ্যে আমরা ওই দুইটা বিশেষ বিষয়কেই বেশি গুরুত্ব দিব। একটি হচ্ছে কিস্তি বিক্রয়, যেখানে আমরা জানি যে কিস্তিতে পণ্য বিক্রয় করতে গেলে এই মূল্যটা আমাদেরকে পেতে বেশ কিছুটা সময় ব্যয় করতে হয়, হয়তো 2 বছর বা 3 বছর আমরা সময় দিচ্ছি। সেক্ষেত্রে আমরা কিভাবে রেভিনিউটাকে ক্রেডিট করব? আবার যখন লং টার্ম কনস্ট্রাকশন কন্ট্রাক্ট হবে, আমাদের যে একটি স্বপ্নের প্রজেক্ট পদ্মা ব্রিজ, আমরা জানি একটা অনেক লম্বা সময় ধরে এটা নির্মাণ কাজ চলছে, তাহলে যারা নির্মাতা প্রতিষ্ঠান আছে, নির্মাতা প্রতিষ্ঠান চলতি বছরে কতটুকু রেভিনিউ ক্রেডিট করবে, গত বছরে তাদের রেভিনিউ কতটুকু ক্রেডিট করেছে, তার আগের বছরে, যতদিন ধরে চলছে প্রত্যেক বছরে তাদের ক্রেডিটকৃত রেভিনিউ এর পরিমাণ কত হবে, সেই বিষয়টা এখানে যে আমাদের গণনার মধ্যে বা হিসাবভুক্ত গণ্য করার ক্ষেত্রে এই বিষয়গুলিকে বিবেচনা করতে হবে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে কি যে ভবিষ্যৎ ফিউচার রিসিপ্টে যদি কোনো ডিসকাউন্টের পসিবিলিটি থাকে, যেমন ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ দিতে পারি যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, হয়তো আমরা একটা জিনিস কিনছি 1 বছর বা 2 বছরের কিস্তিতে, কিন্তু তার অপশন দিচ্ছে কি যে আমরা জানি 2 বছরের কিস্তিতে যদি আমি পণ্যটাকে কিনি তাহলে কি হবে, আমাকে নির্ধারিত মূল্য বা লিখিত মূল্য অপেক্ষা কিছুটা বাড়তি মূল্য পরিশোধ করতে হতে পারে। কিন্তু তারা এই জন্য অপশন দিচ্ছে যে যদি আমি মূল্যটা তাদের 90 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে যদি পরিশোধ করে দেই তাহলে আমি ক্যাশ প্রাইসেই আমি পণ্যটা কিনতে পারবো। অর্থাৎ হতে পারে একটা জিনিসের দাম হয়তো 45,000 টাকা নগদ, কিস্তিতে কিনলে আমাকে 50,000 টাকা দিতে হবে। এখন তারা আমাকে অপশন দিল যে আমি যদি মূল্যটা 90 দিনের মধ্যে পরিশোধ করে দেই তাহলে কি হবে, তাহলে আমাকে 45,000 টাকা পরিশোধ করলেই চলবে, অতিরিক্ত আর ওই যে 5,000 টাকা আছে ওই টাকাটি আমাদেরকে পরিশোধ করতে হবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের আয়টা কিভাবে আমরা ক্রেডিট করব, সেই জন্য বলে দেওয়া হচ্ছে যেরকম ডিফার্ড রেভিনিউ লং টার্ম, যেখানে আমাদেরকে দিতে হয় একটা লম্বা সময় যে রেভিনিউ আর্ন করার জন্য দিতে হয়, সেক্ষেত্রে কি হবে, এরকম সম্ভাব্য ডিসকাউন্টের টাকাকে বাদ দিয়ে অবশিষ্ট টাকাকে আমাদের রেভিনিউ হিসাবে ক্রেডিট করতে হবে। তারপরে বলা হচ্ছে কি যে একটি সতর্কতামূলক বিষয় আমাদেরকে এই IAS 18-এ আমাদেরকে বিশেষভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান যখন অর্থ সংগ্রহ করে, অর্থ উপার্জন করে, তখন কিন্তু শুধু যে তারা নিজের প্রাপ্য টাকা আদায় করছে তাই না, অন বিহাফ অফ আদার পার্টিজ, আদার এজেন্সি থেকেও কিন্তু তারা আদার এজেন্সির পক্ষ থেকেও কিন্তু তারা টাকা আদায় করতে পারে। যেমন আমরা যখন কোনো পণ্য কিনতে যাই আমরা জানি বিভিন্ন হারে আমাদেরকে ভ্যাট পরিশোধ করতে হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমাদেরকে পরিশোধ করতে হয়। এই যে ভ্যাটের টাকা আমি পরিশোধ করছি এবং প্রতিষ্ঠান আমার কাছ থেকে গ্রহণ করে রাখছে, বাট এই ভ্যাটের টাকাটা কিন্তু ওই প্রতিষ্ঠান রেভিনিউ হিসাবে ক্রেডিট করতে পারবে না, বরং রেভিনিউ হিসাবে ক্রেডিট করার শর্ত হচ্ছে শুধুমাত্র তার উপার্জিত অর্থকেই তিনি রেভিনিউ হিসাবে ক্রেডিট করতে পারবেন। অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি তারা কোনো অর্থ সংগ্রহ করেন সেটি ওই প্রতিষ্ঠানের জন্য দায় হিসাবে গণ্য করতে হবে। এটা তো গেল আমাদের ভ্যাটের ক্ষেত্রে। আবার আমাদের আসতে পারে যে যখন আমরা কনসাইনমেন্টে পণ্য বিক্রি করি, আরেকজন পক্ষ আমাকে এজেন্ট হিসাবে নিয়োগ দিচ্ছে এবং আমার কাছে পণ্য পাঠাচ্ছে, আমি সেই পণ্যটা বিক্রি করে তাদেরকে অর্থ ফেরত পাঠাবো। এই ক্ষেত্রে আমার রেভিনিউ কতটুকু হবে? এই যে অন বিহাফ অফ আরেকটা পার্টি কনসাইনর, যিনি পণ্য আমার কাছে পাঠিয়েছেন, তার পক্ষ থেকে আমি যখন পণ্য বিক্রি করছি তখন ওই বিক্রিত পণ্যের ওপর যে সম্ভাব্য কমিশন আছে সেটুকুই শুধু আমার জন্য আয় হিসাবে গণ্য হবে। অবশিষ্ট টাকা ওই ব্যক্তির, যিনি পণ্যের মূল মালিক, যিনি পণ্যের প্রেরক, তার জন্য রেভিনিউ হিসাবে গণ্য হবে। এরপরে যে বিষয়টা আসছে আমাদের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কি কি হতে পারে, বলা হচ্ছে রেভিনিউ ফ্রম সেল অফ গুডস ইজ রিকগনাইজড when all the following conditions have been satisfied। কি কি কন্ডিশন এখানে আমাদের আছে? the entity has transferred to the buyer the significant risk and reward of the ownership of the goods। এখানে হচ্ছে
তাহলে এখানে যেটি বলা হচ্ছে কি যে the entity has transferred to the buyer the significant risk and reward of the ownership of the goods, অর্থাৎ বিক্রিত পণ্যের মালিকানা তাদের হাতে হস্তান্তর করা হয়ে গেছে, যে কারণে এই পণ্য থেকে যদি কোনো সুবিধা তারা পায় সেক্ষেত্রে কি হবে, এই সুবিধার জন্য তারা সম্পূর্ণ সুযোগ সুবিধার ভোক্তা একমাত্র তারা হবেন। একইভাবে যদি এই সুবিধা পেতে গিয়ে কোনো ঝুঁকির সৃষ্টি হয়, কোনো অ্যাক্সিডেন্টাল লস হয়, তাহলে সেই ঝুঁকিজনিত দায় দায়িত্ব কি করতে হবে, তাদেরকে বহন করতে হবে। এরকম যখন অবস্থা তৈরি হচ্ছে তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, পণ্যটা বিক্রি হয়ে গেছে। অর্থাৎ একটা গাড়ি বিক্রি করা হলো, গাড়ি যখন বিক্রি করে ফেলছি, বা হতে পারে একটা এয়ার কন্ডিশনার আমি বিক্রি করে ফেলছি, এয়ার কন্ডিশনার আমার দায়িত্ব ছিল এটা ইনস্টল করে দেওয়া, স্যার আমরা ইনস্টল করে দিয়ে এসেছি। এখন এখান থেকে যতটুকু ঠান্ডা বাতাস তারা পাবেন, সেই ঠান্ডা বাতাসটুকু সম্পূর্ণ সুবিধা যেমনি ওই ক্রেতা পাচ্ছেন, ঠিক একইভাবে এইটার থেকে যদি কোনো ঝুঁকি তৈরি হয়, যেমন অধিকাংশ ক্ষেত্রে ইলেকট্রনিক্স জিনিস বিক্রয়ের ক্ষেত্রে একটি বিষয় বলা হয়ে থাকে যে বৈদ্যুতিক বিভ্রাটের জন্য যদি কোনো ক্ষতি হয় তাহলে সেই দায় দায়িত্ব বিক্রেতার নয়, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি কভারেজ তিনি পাবেন না। তাহলে এরূপ ঝুঁকি যখন তৈরি হচ্ছে, সেই ঝুঁকি বৈদ্যুতিক বিভ্রান্তের জন্য যদি কোনো ত্রুটি তৈরি হয়, সেই ঝুঁকিও যখন ওই ক্রেতার উপর বর্তাচ্ছে, অর্থাৎ ঠান্ডা বাতাসের মালিকও তিনি, আবার ঝুঁকির সমস্ত দায় দায়িত্ব তার হাতে হস্তান্তরিত হয়ে যাচ্ছে, তখন এটা হয়ে যাবে আমার জন্য রেভিনিউ। দেন আরেকটা আসছে, the entity retain neither continuing managerial involvement nor effective control over the goods sold। আমি এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারি, সেটি হচ্ছে যখন ফ্ল্যাট বিক্রি করছে, একটা প্রতিষ্ঠান ফ্ল্যাট বিক্রি করলে আমরা জানি যে ফ্ল্যাটের হয়তো এখন কিছু টাকা, ফর এক্সাম্পল আমি 40% টাকা ডাউন পেমেন্ট দিয়ে দিচ্ছি, বাকি টাকাটুকু আমি একটা লম্বা সময় ধরে, আমি হয়তো 5 বছর ধরে পরিশোধ করব। এই যে 5 বছর ধরে পরিশোধ করব, এই 5 বছরের মধ্যে কিছু সময় দেখা যাবে যে ওই প্রতিষ্ঠান এটা নির্মাণ কাজের সাথে জড়িত, আর এই নির্মাণ কাজ যতদিন চলছে ততদিন পর্যন্ত ওই ফ্ল্যাটের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, ইলেকট্রিক্যাল যে কোনো রকম সমস্যা, সুবিধা অসুবিধার জন্য কিন্তু নির্মাতা কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে। কিন্তু যখনই তাদের নির্মাণ কাজ শেষ হয়ে যাচ্ছে, আমার কাছে হস্তান্তর করে দিচ্ছেন, তার মানে কি এটা আর তাদের ম্যানেজমেন্টের আওতাভুক্ত না। অর্থাৎ আমার হাতে হস্তান্তরের আগে যখন নির্মাণকালে কোনো বৈদ্যুতিক খরচ হয়েছে, সেই বৈদ্যুতিক খরচ কিন্তু নির্মাতাকে পরিশোধ করতে হয়েছে। বাট যখন আমি এটাকে ব্যবহার করা শুরু করছি, তখন এই নির্মাণ কাজ শেষ, আমি ব্যবহার করা শুরু করছি, এমত অবস্থায় বৈদ্যুতিক সমস্ত সুযোগ সুবিধার জন্য, বৈদ্যুতিক বিলের জন্য দায় দায়িত্ব আমার ঘাড়ে চলে আসছে। তার মানে কি এটা ওই নির্মাতা কর্তৃপক্ষের আওতার বাইরে চলে আসলো, এটা আমার ভোগের অধীনে চলে আসলো। এমত অবস্থায় তারা এটাকে আয় হিসাবে গণ্য করতে পারেন। কেন? ইট হ্যাজ অলরেডি বিন হ্যান্ডেড ওভার টু দা বায়ার, ক্রেতার কাছে হস্তান্তর হয়ে গেছে এবং তিনি অলরেডি কি করছেন, হ্যাজ স্টার্টেড কনজাম্পশন অফ দা প্রপার্টি, তিনি ওই সম্পত্তিটা ভোগ করতে শুরু করেছেন। তারপরে বলা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ রেভিনিউ ক্যান বি মেজার্ড রিলায়েবলি, অর্থাৎ কতটুকু পণ্য আপনি, যে পণ্যটা আপনি বিক্রি করছেন সেই পণ্যের মূল্য কতটুকু হবে সেটাকে আপনি যখন রিলায়েবলি মেজার করতে পারছেন, কত টাকা আপনি নিট পাবেন। এটা কেন আসে এই প্রসঙ্গটা, সেটার জন্য আমরা বলতে পারি যে এখানে যে বিষয়টি বিবেচ্য সেটি হচ্ছে যে আমরা যখন কোনো পণ্য বিক্রি করি, যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, আপনি একটা বাইসাইকেল কিনতে গেলেন, আপনি বাইসাইকেল কিনতে যে দেখলেন যে বাইসাইকেল বিক্রেতা একটা বিষয় ইদানিং করে থাকে, সেটা হচ্ছে সাইকেলের যে স্ট্যান্ড, যেটির উপর ভর দিয়ে সাইকেল দাঁড়াবে, সেটি কিন্তু তারা ফ্রি অফ কস্ট দেয় না, এটা আপনাকে আলাদা পারচেস করতে হবে। হতে পারে আপনার সিটটা, সেটা তারা দিবে না, সিট কভার একটু ভালো পছন্দ হলো, সেটা আপনাকে আলাদা পে করতে হবে। সেফটির জন্য আপনি একটা হেলমেট কিনবেন, সেই হেলমেটের জন্য আপনাকে টাকা আলাদা পরিশোধ করতে হবে। আর আপনি এখানে যে এবার ডিসাইড করছেন যে আপনি সিট কভারটা চেঞ্জ করবেন কিনা, আপনি হেলমেটটা নিবেন কিনা, আপনি স্ট্যান্ডটা নিবেন কিনা, সাইকেল তো আপনি নিচ্ছেন, এখন সাইকেলের সাথে যে অ্যাডিশনাল যে 2টা বা 3টা জিনিস আপনি কিনছেন, এই সবটুকুর অর্ডার কনফার্ম করার পরে এবার তারা মেজার করতে পারছে যে হ্যাঁ, আমি বাইসাইকেলটা বিক্রি করেছি, আমি হেলমেটটা বিক্রি করেছি, আমি স্ট্যান্ডটা বিক্রি করেছি, ক্রেতা আপাতত সিট কভারটি নিচ্ছেন না। তাহলে ওই যে 3টা জিনিস, সাইকেল, তার স্ট্যান্ড, তার হেলমেট, এই 3টা জিনিসের মূল্য যখন তারা সুনির্দিষ্টভাবে পরিমাপ করতে পারছে, তখন সেটি রেভিনিউ হিসাবে গণ্য হবে।
নেক্সট আমাদের আসছে ইট ইজ প্রবাবল দ্যাট দ্য ইকোনমিক বেনিফিটস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রানজাকশন উইল ফ্লো টু দ্য এন্টিটি। অর্থাৎ এবার কি হলো, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে হ্যাঁ, এখন আমাদের তার কাছে টাকা চাওয়ার সময় হয়েছে, তিনি এখন টাকা পরিশোধ করবেন। এখন এই টাকাটা আবার কিভাবে পরিশোধ হতে পারে? আমরা জানি যে তিনি নগদে কিনতে পারেন, তিনি ক্রেডিট কার্ডে কিনতে পারেন। ক্রেডিট কার্ডের ট্রানজাকশনের বিভিন্ন রকম ভেরিয়েশন আছে। কখনো কখনো ক্রেডিট কার্ড সেলকে ক্রেডিট সেল হিসাবে গণ্য করা হয়, কখনো কখনো ক্রেডিট কার্ডের মাধ্যমে সেলকে ক্যাশ সেল হিসাবে গণ্য করা যায়। এখন এটা ইট ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য ক্রেডিট কার্ড। কারণ আপনি যে ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যটি বিক্রয় করলেন সেটির ক্ষেত্রে যদি বিধান এমন হয় যে এই কার্ডে বিক্রয়ের ক্ষেত্রে তা ধারে বিক্রয় হিসাবে গণ্য হবে, তার মানে কি একটা দেনাদার আপনার তৈরি হলো, দেনাদারও একটা ইকোনমিক বেনিফিট। আপনি যদি নগদে বিক্রি করেন তাহলেও একটা নগদ টাকা আপনার কাছে আসছে, সেটাও একটা ইকোনমিক বেনিফিট। এইভাবে যখন নিশ্চয়তাগুলো আমাদের কাছে তৈরি হচ্ছে তখন আমরা সেটাকে বলতে পারি যে হ্যাঁ, রেভিনিউ যে ফর্মেই হোক, ক্যাশই হোক আর রিসিভেবলই হোক, রেভিনিউটা পাওয়ার সময় আমার হয়ে গেছে, দেয়ারফর ইটস মাই রেভিনিউ, নাও আই ক্যান ক্রেডিট দিস রেভিনিউ। The next আছে the cost incurred or to be incurred in respect of the transaction can be measured reliably. আমরা জানি, আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যখন সেলস কে রেকর্ড করে এসেছি আমরা তখন জানি যে সেলস এর জন্য আমরা দুইটা জার্নাল এন্ট্রি দিয়ে থাকি। একটা হচ্ছে টু রেকর্ড সেলস এন্ড দেন নেক্সট ওয়ান হচ্ছে টু রেকর্ড দ্য কস্ট অফ গুডস সোল্ড। তো যখন সেল হয়ে যাচ্ছে তখন আমি কস্টটাকে রিকগনাইজ করতে পারি এবং রেকর্ড করতে পারি। তো যখনই আমি বুঝতে পারছি যে হ্যাঁ, এই পণ্যের ব্যয়টা এখন নিরূপণের সময় হয়ে গেছে, অর্থাৎ ব্যয় নিরূপণ না করলে আমি আয়ের বিপরীতে সেটাকে কিভাবে চার্জ করব আমি জানি না। তো যতক্ষণ পর্যন্ত আমি আয়ের বিপরীতে চার্জ না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে খরচ বলতে পারছি না। এই খরচ যখন পরিমাপের সময় হয়ে গেছে তখন আমরা বলতে পারবো যে নাও ইটস দ্য টাইম টু ক্রেডিট দ্য রেভিনিউ। নেক্সট আমাদের আসছে রেন্ডারিং সার্ভিস। আমরা জানি যে পণ্য বিক্রয় করে যেমনি অর্থ উপার্জিত হতে পারে তেমনি সেবা প্রদানের মাধ্যমেও কিন্তু অর্থ উপার্জিত হতে পারে। যেমন একজন ডাক্তার সাহেব, আমরা জানি যে ডাক্তার সাহেবরা কি করেন, প্রেসক্রিপশন লিখে দেন। অনেক সময় তারা প্রেসক্রিপশনে লেখেন আগের ওষুধ সব চলবে, তা আগের ওষুধ সব চলবে। why it is necessary to write these sentence on the prescription? To just to ensure that his revenue is now recognizable, যে তার জন্য এখন অর্থ উপার্জিত হচ্ছে। কিভাবে? যখনই তিনি এটা লেখার সুযোগ পাচ্ছেন যে হ্যাঁ আগের ওষুধ সব চলবে, তার মানে তিনি এবার নিশ্চিত করতে পারেন যে হ্যাঁ আমি রোগীর অবস্থা দেখে এই সিদ্ধান্তে উপনীত হতে পারছি যে তিনি আগের ওষুধ সব খাইতে পারবেন। এই যে যখনই তিনি এটা করলেন সাথে সাথে তার জন্য এটা আয় হিসাবে গণ্য হলো। তো যাই হোক, রেভিনিউ এর ক্ষেত্রে কি কি বিধান আছে সেগুলো আমরা এবার দেখি। প্রথম যে বিষয়টি আসছে এখানে, দ্য অ্যামাউন্ট অফ রেভিনিউ ক্যান বি মেজার্ড রিলায়েবলি। কতটুকু সার্ভিস আপনি দিলেন সেই মূল্যটা যখন আপনি নির্ধারণ করতে পারছেন, মেজার্ড রিলায়েবলি। The next আসছে it is probable that the economic benefit associated with the transaction will flow to the entity. যেমনটা আমরা বলেছি বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার বা নগদ টাকা আসার সময় হয়ে গেছে, নাও আমি এটাকে ক্রেডিট করতে পারি। ঠিক একইভাবে সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের একই নিয়ম প্রযোজ্য হবে। The stage of completion of the transaction at the end of the reporting period can be measured reliability. যদি আমাকে একটা লম্বা সময় ধরে কাজটা করতে হয়, যেমন ফর এক্সাম্পল কনস্ট্রাকশন ফার্ম যখন কাজ করে তখন সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় পরামর্শক রাখতে হয়। পরামর্শদাতা যাকে আপনি রাখছেন তাদেরকে আপনাকে অর্থ পরিশোধ করতে হবে। তো যখন আপনি এরকম একজন পরামর্শদাতা, ফর এক্সাম্পল আপনি একজন আর্কিটেক্ট হিসাবে কাজ করছেন, বিল্ডিং এর সমস্ত কাজ তদারকি করার দায়িত্ব আপনার। যখন আপনি মনে করেন যে একটা বছর শেষ হয়ে গেছে বা একটা মাস শেষ হয়ে গেছে এবং এই মাসের পরামর্শ বাবদ টাকা প্রাপ্তি আমার নিশ্চিত হয়েছে, তখন আমরা সেটাকে আয় হিসাবে ধরতে পারি। দেন আসছে হচ্ছে কি যে এই আয় ইনশিওর করতে যে কস্ট ইনকার্ড হচ্ছে সেটাকে যখন আমরা মেজার করতে পারবো তখন আমরা এটাকে রেভিনিউ হিসাবে ক্রেডিট করতে পারবো। দ্যাট ইজ এখানে আমরা দেখতে পাচ্ছি সেলস হোক আর সার্ভিস রেভিনিউ হোক উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের বিধানগুলি মোটামুটি ভাবে একই রকম তুলনাযোগ্য। নেক্সট আমাদের আসছে এই রেভিনিউ এবং সেলস এর বাইরে আর যেসব রেভিনিউ গুলা আছে, যেমনি আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারেস্ট, রয়্যালিটিজ আছে, ডিভিডেন্ডস আছে, এই সব আয়গুলোকে কখন আমরা রেভিনিউ হিসাবে রিকগনাইজ করব সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে কি যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আসলে করা হয়েছে IAS 39 এর প্যারাগ্রাফ 9 এ। যদিও তার কিছু হাইলাইটস আমরা এখানে পাচ্ছি। এই IAS
39 এর প্যারাগ্রাফ 9 এ আছে বিস্তারিত আলোচনা সুদ সংক্রান্ত। এখানে একটুখানি বিষয় শুধু বলে রাখা যায় যে সুদের ক্ষেত্রে কিন্তু কোনো অগ্রিম আসে না, ফলে নির্ধারিত সময়কালের আপনার ধার দেওয়া টাকার উপর যখন নির্ধারিত সময়কাল অতিক্রান্ত হচ্ছে তখন আপনি এটাকে সুদ হিসাবে, প্রাপ্য সুদটাকে আপনি আয় হিসাবে ক্রেডিট করতে পারেন। রয়্যালিটির ক্ষেত্রে বলা হচ্ছে, আমরা আগে আসি রয়্যালিটিটা কি। একজন লেখক তিনি তার বই লেখার পরে এই বই ছাপানোর সমস্ত অধিকার দিয়ে দিয়েছেন একটা প্রতিষ্ঠানকে। এই প্রতিষ্ঠান যখন আমাদেরকে আমাদের বই বা লেখকের বই যখন বাজারজাত করছেন তখন প্রতি একক বইয়ের ভিত্তিতে লেখকের সাথে তার চুক্তি থাকে যে প্রতি একটা বই বিক্রি করলে লেখক 5 টাকা করে পাবেন। তো যখন কোন একটা বছরে 1 লক্ষ একক বই বিক্রি হচ্ছে তখন লেখক প্রতি এককে 5 টাকা করে 1 লক্ষ বই 5 লক্ষ টাকা তার প্রাপ্য হচ্ছে। এই টাকাটাই হচ্ছে লেখকের জন্য রয়্যালিটি, আর যিনি প্রকাশক তার জন্য রয়্যালিটি, কিন্তু প্রকাশকের জন্য এই রয়্যালিটি হচ্ছে খরচ, আর লেখকের জন্য এই রয়্যালিটি হচ্ছে আয়। তো যখন তিনি বলা হচ্ছে যে অ্যাক্রুয়াল বেসিসে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সাবস্টেন্সেস অফ রিলিভেন্ট এগ্রিমেন্টের ভিত্তিতে, অর্থাৎ একটা বছরের টাকা কোন সময় দেওয়া হবে, কোন সময়ে একটা বছরের মোট বিক্রিত বইয়ের হিসাব করা হবে, সেই সময় পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে এবং ওই নির্দিষ্ট দিনে তিনি হিসাব করবেন প্রকাশকের সাথে বসে যে কত একক বই বিক্রি হয়েছে এবং তার উপর তিনি রেভিনিউ বা তার রয়্যালিটি রিসিভেবলটাকে হিসাবভুক্ত করবেন। দেন বলা হচ্ছে যে ডিভিডেন্ডের ক্ষেত্রে ডিভিডেন্ড শুড বি রিকগনাইজড when the shareholders right to receive payment is established। আমরা জানি প্রতিষ্ঠান যখনই লভ্যাংশ ঘোষণা করুক না কেন, লভ্যাংশ ঘোষণা না করা পর্যন্ত কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ প্রাপ্য হয় না, যতই অর্থ উপার্জিত হোক না কেন। আমরা জানি এবং আমরা আমাদের পূর্ববর্তী আলোচনার মধ্যেও এই বিষয়টিকে নিয়ে এসেছি যে যখনই একটা প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করবে কেবলমাত্র তখনই ওই প্রতিষ্ঠানের শেয়ার মালিকদের ওই লভ্যাংশের উপর একটা রাইট তৈরি হবে। তো যতক্ষণ পর্যন্ত এই লভ্যাংশ তারা ঘোষণা না করছে ততক্ষণ পর্যন্ত রাইট তৈরি হচ্ছে না, আর এই রাইট বা অধিকার তৈরি না হওয়া পর্যন্ত তিনি ওই লভ্যাংশকে তার আয় হিসাবে গণনা করতে পারবেন না। যত বেশি ওই প্রতিষ্ঠানের অর্থ উপার্জিত হোক না কেন, কোম্পানি বা প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা না করা পর্যন্ত তাদের কিন্তু এখানে কোনো আয়কে ক্রেডিট করার, লভ্যাংশ বাবদ কোনো আয়কে ক্রেডিট করার সুযোগ নাই। নেক্সট আমাদের আসছে যে বিভিন্ন রকম লেনদেনের ক্ষেত্রে আমরা কখন কোন টাকাকে রেভিনিউ হিসাবে রিকগনাইজ করব। যেমন এখানে বলা হচ্ছে বিল এন্ড হোল্ড সেলস when the buyer takes the title। বিল এন্ড হোল্ড বলতে বোঝানো হচ্ছে যে পণ্য বিক্রি হয়ে গেছে, আপনাকে একজন অনুমতি দিয়ে দিয়েছে যে আপনি পণ্যটা আমার জন্য রেডি করে ফেলেন, আপনি রেডি করে রাখলেন এবং তিনি ঘোষণা দিলেন যে আমার সময় সুযোগ মতো আমি খুব দ্রুত পণ্যটা আপনার কাছে রেখে দিব। অর্থাৎ সেল হয়ে গেছে বাট হ্যান্ড ওভার হয় নাই, হোল্ড করে রাখছেন, আপনার কাছে রাখছেন। যেই মাত্র বায়ার তার হাতে টাইটেলটি নিয়ে নেবেন তখনই উক্ত টাকা আপনার জন্য আয় হিসাবে গণ্য হবে। নেক্সট আসছে গুডস শিপ সাবজেক্ট টু দ্য কন্ডিশন অফ। যে পণ্য প্রেরণ করা হয়ে গেছে সেই পণ্যের ক্ষেত্রে আপনি কখন পণ্যকে বিক্রয় হিসাবে গণ্য করবেন। এখানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে রাখতে পারি। অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠানগুলো একটা অফার দিয়ে থাকে যে ফ্রি ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন। তো এখন কি করলো, আপনি আপনার প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করে ফেলেন এই শর্তে যে ইনস্টল করে দেওয়ার দায়িত্ব আমার এবং পরিবহন খরচের দায়িত্ব আমার। তো এরকম একটা পরিস্থিতিতে আপনি পরিবহন বাবদ কি করলেন, আপনি কন্টেইনারে তুলে দিলেন, এটা তার কাছে যে পৌঁছাবে। এখন আমি কন্টেইনারে তোলার সাথে সাথে কি এটাকে আমি আয় হিসাবে ক্রেডিট করব? নট দ্যাট। সে বিষয়ে নির্দেশনা হচ্ছে কি, ফার্স্ট অফ অল বলা হচ্ছে ইনস্টলেশন এন্ড ইন্সপেকশন। যখন বায়ার ডেলিভারিটা অ্যাকসেপ্ট করবেন, ইনস্টল করবেন এবং ইন্সপেকশনটা কমপ্লিট করবেন। যেমন ফর এক্সাম্পল আপনি একটা ওয়াশিং মেশিন কিনলেন, ওয়াশিং মেশিনটা কেনার পরে আপনি এটাকে ইনস্টল করেছেন, নাও আপনি অপেক্ষা করছেন বিক্রেতা কর্তৃপক্ষের একজন ইঞ্জিনিয়ার এসে দেখে বলবে যে হ্যাঁ সবকিছু ঠিক মতো আছে, তিনি দেখে বললেন হ্যাঁ ঠিক মতো আছে, আপনি এবার এটাকে চালু করতে পারেন। এই সময় পর্যন্ত কেন অপেক্ষা করব? কারণ ইন্সপেকশন হওয়ার পরে ওই ইঞ্জিনিয়ার বুঝবেন যে হ্যাঁ এই অ্যাসেটে কোনো সমস্যা আছে কিনা। সুতরাং ইনস্টল কমপ্লিট হয়ে গেল, ইন্সপেকশন কমপ্লিট না হওয়া পর্যন্ত রেভিনিউকে রিকগনাইজ করা যাবে না। দেন আমাদের আসছে অন অ্যাপ্রুভাল।
বায়ার ফর্মালি একসেপ্ট দ্য শিপমেন্ট, যদি ইনস্টলেশন বা ইন্সপেকশনের ক্ষেত্রে কোনো বিষয় না থাকে, এরকম কোনো পণ্য যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে আমাদের বিধান হচ্ছে কি যে বায়ার সে, এখানে বলা হচ্ছে যে ফর্মালি একসেপ্ট দ্য শিপমেন্ট, তিনি পণ্যটা গ্রহণ করার সাথে সাথে, যেমন আপনি অনলাইনে কোনো একটা পণ্যের অর্ডার দিয়েছেন, ডেলিভারি ম্যান আপনার হাতে এসে ডেলিভারি দিয়েছে, আপনি সাইন করে পণ্যটা গ্রহণ করে ফেললেন, ব্যাস, যে আপনি পণ্যটা গ্রহণ করে ফেললেন সাথে সাথে ওই প্রতিষ্ঠানের সেলসটা কিন্তু নিশ্চিত হয়ে গেল। উইথ লিমিটেড রাইট অফ রিটার্ন, আরেকটা হতে পারে যে ফর এক্সাম্পল আপনি এমন একটা পণ্য কিনে নিয়ে আসলেন যেটা খুব ফ্রেজাইল, ভঙ্গুর, একটু এদিক ওদিক করে কাঁচের জিনিস হয়তো ভেঙে যাবে বা এরকম কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনি নিজে যদি দায়িত্ব নিয়ে নেন এটা নিজের কাছে নিয়ে আসার, তখন কি হবে? when goods are delivered and time of return lapse, ফেরত দেওয়ার সময় যখন অতিক্রান্ত হয়ে যাচ্ছে, আপনার হাতে হ্যান্ড ওভার করা হয়েছে, এবং এই যে একটু আগেরটার সাথে আমরা তুলনা করতে পারি, বলে দেওয়া হয় যে আপনি পণ্য হাতে পেয়ে এটা আগে দেখে নেবেন, চেক করে নেবেন কোনো সমস্যা আছে কিনা, আপনি সাইন করে অ্যাকসেপ্ট করে ফেলার পরে আর কোনো রিটার্ন অ্যাকসেপ্টেবল না, এরকম যদি হয় সেক্ষেত্রে ডেলিভারি হওয়ার সাথে সাথে আপনার রিটার্নের অপশনও কিন্তু ল্যাপস হয়ে যায়, এবং তখন বিক্রেতা এটাকে রেভিনিউ হিসাবে গণ্য করতে পারে। কনসাইনমেন্ট সেলস, কনসাইনমেন্ট সেলস কি সেটা যদি আগে আমরা এক্সপ্লেইন করি, একটা প্রতিষ্ঠান পণ্য বিক্রি করার জন্য কি করছে, তার প্রতিনিধির নিকট পাঠাচ্ছে, প্রতিনিধি এই পণ্যটা পেয়ে তারপর কি করলেন, তিনি এটাকে তার কাছে রেখে দিলেন এবং বিক্রির জন্য তিনি চেষ্টা করছেন, যেই পণ্যটা বিক্রি হয়ে যাবে সাথে সাথে তিনি কি করবেন, এখানে তার বিক্রেতার টাকাটা বিক্রেতাকে পাঠাবেন আফটার ডিডাক্টিং এজেন্টস কমিশন, এখানে যিনি এজেন্ট হিসাবে কাজ করছেন তিনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ কমিশন পাবেন বিক্রয় মূল্যের উপরে, পণ্যটা যদি 1,00,000 টাকায় বিক্রি হয়, ফর এক্সাম্পল কমিশন ছিল 10%, তিনি 1,00,000 টাকার উপর 10%, 10,000 টাকা কমিশন কেটে রেখে বাকি 90,000 টাকা তিনি পণ্যের বিক্রেতার কাছে পাঠিয়ে দিবেন। এরকম যদি হয় সেক্ষেত্রে কি হবে, আফটার দ্য বায়ার সেলস গুডস টু দ্য ফাইনাল কাস্টমার, যার কাছে আমি পণ্য পাঠিয়েছি তিনি পণ্য ফাইনাল কাস্টমার ভোক্তার কাছে পাঠানোর সাথে সাথে বা বিক্রি করার সাথে সাথে এখানে কি হচ্ছে, যিনি পণ্য পাঠিয়েছেন তারও আয় হয়ে যাচ্ছে, একই সাথে ওই এজেন্ট, এখানে বায়ার বলতে আমরা মূলত এজেন্টকে বোঝানোর চেষ্টা করি, সেই এজেন্টেরও কিন্তু অর্থ উপার্জিত হয়ে যাচ্ছে। নেক্সট বলছে ক্যাশ অন ডেলিভারি সেলস, আপনি পণ্য পাঠিয়ে দিয়েছেন, তারা হাতে নিয়ে তারপর মূল্য পরিশোধ করবে, অধিকাংশ অনলাইন সেলস বা ট্রানজেকশনের ক্ষেত্রে কিন্তু এরকম একটা কিছুই ঘটে থাকে। তো যখনই বলা হচ্ছে when delivery is made and cash is received by the seller, পণ্য ডেলিভারি দেওয়া হয়ে গেছে, আপনি নগদ টাকাটা পরিশোধ করে ফেলছেন, ব্যাস আপনার খরচ নিশ্চিত আর বিক্রেতার আয় নিশ্চিত। নেক্সট আসছে লে অ্যাওয়ে সেলস, when the delivery is made, একটু আগে আমরা বলেছি একটি বিষয় বিল এন্ড হোল্ড, এখানে হয়তো ওভার টেলিফোন আপনার সাথে তার কন্ট্যাক্ট হয়েছে, আর এখানে বলা হচ্ছে কি তিনি নিজে এসে দেখে শুনে কিনে রেখে গেছেন, ভাই আমার বাসায় জায়গা নাই, আমি জায়গা একটু স্পেস তৈরি করে নিয়ে স্পেসটা রেডি করে নিয়ে তারপর আমি পণ্যটা ডেলিভারি নিব, এই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত পণ্যের ডেলিভারি তিনি না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত বিক্রেতা এটাকে আয় হিসাবে ক্রেডিট করতে পারবে না। দেন নেক্সট আমাদের আসছে সেলস এন্ড রিপারচেজ এগ্রিমেন্ট, যদি আমাদের এমন হয় যে আমি পণ্য বিক্রি করছি কিন্তু এই শর্তও দিয়ে দিচ্ছি যে পণ্যটা এখন থেকে 2 বছর পরে আমি আবার আপনার কাছ থেকে কিনে নিতে পারি, এখন আপনি বললেন কিনে নিতে পারি, আপনি বিক্রি করার সাথে সাথে কিন্তু ক্রেতার অধিকারে চলে যাচ্ছেন, এখন আপনি কি করবেন, কখন এই টাকাটাকে আপনি ক্রেডিট করবেন, সেজন্য বলা হচ্ছে লুক আউট ফর ফাইন্যান্সিং এগ্রিমেন্ট নট রেভিনিউ, ফাইন্যান্সিং এগ্রিমেন্টে কি আছে, যে যদি সেলসটা অ্যাসিউরড হয় যে হ্যাঁ তিনি বিক্রয় করাটা তার ইচ্ছাধীন বিষয়, তখন এখানে চলে আসবে যে তিনি যখন এটাকে ডিসিশন আপনাকে জানিয়ে দিবেন যে না আমি এটা আর বিক্রি করছি না, এটা আমি শেষ পর্যন্ত ব্যবহার করব, তখন আপনি এটাকে রেভিনিউ হিসাবে রিকগনাইজ করবেন। এক্ষেত্রে আরেকটা প্রফেশন অনেক সময় থাকে, সেটা হচ্ছে যে আপনাকে প্রবাবিলিটিটা মেজার করতে হবে যে তার ফেরত দেওয়ার প্রবাবিলিটি কতখানি, যদি অনেক বেশি প্রবাবিলিটি হয় তাহলে আপনাকে সেলসটা রেকর্ড করার জন্য ওই সময়কাল পর্যন্ত এটাকে ডিফার করতে হবে। নেক্সট আসছে সাবস্ক্রিপশন টু পাবলিকেশন, আপনি 6 মাসের জন্য একটা পত্রিকার অনলাইন সাবস্ক্রিপশন করেছেন, করোনা দিনে বাসায় পত্রিকা আপনি নিবেন না, হয়তো কোনো একটা ঝুঁকে আপনি ভয় পাচ্ছেন, এই জন্য আপনি সিদ্ধান্ত নিলেন যে বাসায় আমি আপাতত পত্রিকা নিব না, আমি অনলাইন পারচেজের জন্য সাবস্ক্রিপশন দিয়ে দিলাম, যে আমি 6 মাসের জন্য ফর এক্সাম্পল 600 টাকা অনলাইনে পে করে দিয়েছি। এরকম ক্ষেত্রে কি হবে, ইন লাইন উইথ দ্য পিরিয়ড ওভার হুইচ দ্য আইটেমস আর ডিসপ্যাচড,
যে সময়কালের জন্য আপনি অর্থ উপার্জন করবেন, যতটুকু সময় অতিক্রান্ত হচ্ছে, ফর এক্সাম্পল 6 মাসের জন্য 600 টাকা দিয়েছেন, প্রত্যেক মাস অতিক্রান্ত হবে আর ওই এক মাসের জন্য নির্ধারিত 100 টাকা করে এখানে রেভিনিউ তারা রিকগনাইজ করে ফেলবে। এই বিষয়টি অনেকটা আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর মধ্যে আমরা যেমনটা করে এসেছি সেই বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। দেন আমরা এবার আসবো যে এই যে বিস্তারিত আলোচনা আমরা করলাম, এটার গাণিতিক প্রভাবটা কি, গাণিতিক প্রভাবটা কি হবে, অর্থাৎ আমার অঙ্কের মধ্যে এটার কি প্রভাব পড়বে সেই বিষয়ের আমরা আলোচনায় আসছি। এবার এখানে প্রথম যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, সেল উইথ ডিসকাউন্ট অপশন, অর্থাৎ বাটার শর্তে পণ্য যদি বিক্রি করা হয় তাহলে বিক্রয় তারিখে বিক্রয় মূল্য থেকে বাটা বিয়োগ করে অবশিষ্ট মূল্য হিসাবভুক্ত করতে হবে। আপনি পণ্য বিক্রি করছেন, আমরা জানি যে আমাদের ডিসকাউন্টে একটা শর্ত থাকে 210 নেট 30, আমাদের খুব ফ্যামিলিয়ার একটা টার্ম। এই যে ফ্যামিলিয়ার একটা টার্ম আমাদের রয়েছে, সেখানে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই কি করি যে 210 নেট 30 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বাটা পাওয়া যাবে। আপনাকে এখানে প্রবাবিলিটি মেজার করতে হবে যে কত শতাংশ কাস্টমার এই সময়ের মধ্যে 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে থাকেন। যদি এমন দেখা যায় যে হ্যাঁ আমার 70% কাস্টমার ডিসকাউন্টের সুযোগটা গ্রহণ করেন, তাহলে আপনার ওই সেলস এর 70%, ফর এক্সাম্পল 1 লক্ষ টাকার পণ্য আপনি বিক্রি করেছেন 2% বাটা শর্তে, এবং আপনি দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন যে মোটামুটি ভাবে 70% কাস্টমার আমার এই বাটার সুযোগটা গ্রহণ করবে, তখন আপনার কাজটা হচ্ছে কি যে আপনি সেলস যে 1 লক্ষ টাকা আছে তার 70%, 70,000 টাকা সেলস থেকে সম্ভাব্য ডিসকাউন্ট 2%, 70,000 টাকা 2% 1,400 মাইনাস করে 68,600, 68,600 টাকাকে আপনি লিখবেন সেলস হিসাবে। আর বাকি যে 30%, 30,000 টাকা, যেখানে আপনার ডিসকাউন্টের প্রবাবিলিটি কম, সেক্ষেত্রে আপনি ওই 30,000 টাকার পুরো অংশটাকে সরাসরি রেভিনিউ হিসাবে রেকর্ড করতে পারেন। এক। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কি যে এই যে আপনি ডিসকাউন্ট বাদ দিয়ে কিছু অংশ রেকর্ড করেছেন, দেখা গেল যে তাদের মধ্যেও কিছু ক্রেতা ডিসকাউন্টের সুযোগ গ্রহণ করলো না, তখন কি হবে, এই ডিসকাউন্টের যে মেয়াদ 10 দিন মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আপনি অবশিষ্ট যে টাকা, ফর এক্সাম্পল ওই যে 68,600 টাকার মধ্যে আপনি দেখলেন যে মোটামুটি কেউই ডিসকাউন্টের সুযোগ গ্রহণ করে নাই, তাহলে আপনি যে 1,400 টাকা ডিসকাউন্ট বাবদ বাদ দিয়ে হিসাবভুক্ত করেছিলেন, সেই ডিসকাউন্টটাকে এবার আপনি সেটুকুকে ওই 1,400 টাকাকে আপনি আয় হিসাবে ক্রেডিট করতে পারেন। নামটা কি হবে, সেলস ডিসকাউন্ট ফরফিটেড নামে আপনি এই টাকাটাকে ক্রেডিট করবেন। নেক্সট আমাদের আসছে সেলস উইথ রাইট টু রিটার্ন, বিক্রয়ের সুযোগ আপনি দিয়েছেন। অনেক প্রতিষ্ঠান এখন অফার দিচ্ছে যে আপনি আমাদের পণ্যটা কিনবেন, 1 মাস ব্যবহার করবেন, করে দেখবেন, আপনি যদি স্যাটিসফাইড হন দেন তাহলে আপনি এটা ক্রয় করবেন, আদারওয়াইজ আপনি এটাকে ফেরত পাঠাতে পারেন। আর আপনি যখন এই ঝুঁকি নিয়ে পণ্য বিক্রি করছেন তখন কত টাকাকে আপনি বিক্রয় হিসাবে দেখাবেন, এর জন্য শর্তগুলো হচ্ছে কি, বিক্রয় হিসাবভুক্ত না করা যতক্ষণ পর্যন্ত বিক্রয় ফেরতের মেয়াদ উত্তীর্ণ হয়, অর্থাৎ যতক্ষণ আপনি ফর এক্সাম্পল 1 মাস সময় তাদের দিয়েছেন, এই 1 মাস অতিক্রান্ত না হওয়া পর্যন্ত আপনি ওই বিক্রয়ের কোনো টাকাকেই ক্রেডিট করতে পারবেন না। টাকা আপনার কাছে থাকবে ঠিকই, বাট আপনি এটাকে সেলস হিসাবে ক্রেডিট করবেন কখন, যখন ওই 1 মাস সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা আছে বিক্রয়ের পরিমাণ আনুমানিক ফেরত দ্বারা কমিয়ে হিসাবভুক্ত করা। দ্বিতীয় যেটা হতে পারে, আবারও একই রকম উদাহরণে যাব, এবার বললাম ফর এক্সাম্পল আমি 5 লক্ষ টাকার পণ্য বিক্রি করেছি, আমি মোটামুটি আমার ধারণা অনুযায়ী জানি যে 30% ক্রেতা পণ্যটাকে ফেরত পাঠায়, আমি তাহলে 5 লক্ষ টাকার 30% 1,50,000 টাকাকে আপাতত সেলস হিসাবে ক্রেডিট করব না, অবশিষ্ট যে 3,50,000 টাকা সেটাকে এই মুহূর্তে আমি সেলস হিসাবে ক্রেডিট করব। আর ওই 1,50,000 টাকাকে কবে আমি সেলস হিসাবে ক্রেডিট করব, যখন আমার ওই 1,50,000 টাকা ফেরতের মেয়াদ শেষ হচ্ছে তখন। শেষ যে অপশনটা আছে এটাই আসলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের প্রচলিত অ্যাকাউন্টিং প্র্যাকটিসটা, এটাই কারণ এটা আমাদের কাছে সহজ মনে হয়, তাই সেটা হচ্ছে বিক্রয়টাকে হিসাবভুক্ত করে ফেলবো, আর যখন যতটুকু ফেরত চলে আসছে সেইটুকুকে আমরা যখন ফেরত আসছে তখন সেটাকে হিসাবভুক্ত করব। দেন নেক্সট অপশন যেটি আসছে সেলস উইথ বাইব্যাক, একটু আগে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি আমরা এখানে, তারপরেও বলা হচ্ছে কি যে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেল উইথ বাইব্যাক এর ক্ষেত্রে যে অপশনটা আমাদের আছে, আমরা যেটা আলোচনা করছিলাম যে
এখানে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো প্রতিষ্ঠান এক হিসাবকালে পণ্য বিক্রি করে অন্য একটি হিসাবকালে তা পুনরায় ক্রয় করার চুক্তিতে সম্মত হয়, অর্থাৎ আমি এখন আপনার কাছে বিক্রি করছি, 1 বছর পরে আমি আবার আপনার কাছ থেকে পণ্যটা কিনে নিব, এরকম যদি হয় সেক্ষেত্রে এই ধরনের বিক্রয়কে সেল উইথ বাইব্যাক বলা হয়। এই বিষয়টা আমরা একটু মুখস্থ করে রাখবো, কারণ আমাদের 1 মার্কসের প্রশ্নে এরকম বিষয় চলে আসতে পারে। দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে এই লেনদেনের মৌলিকতা হচ্ছে বিক্রেতার নিকট মালিকানার ঝুঁকি থেকেই যাচ্ছে। আপনি বিক্রি করে ফেলছেন ঠিকই, কিন্তু এটুকু আপনার ঝুঁকি থাকছে যে তিনি আবার এটাকে আপনার কাছ থেকে কিনে নিতে হতে পারে যদি আপনার ক্রেতা স্যাটিসফাইড না হয়। এরকম যদি হয় সেক্ষেত্রে আমাদের গাণিতিক প্রকাশটা কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি তেমন একটি উদাহরণ, মর্গান ইনকর্পোরেশন একটা ইকুইপমেন্টের ডিলার, তারা ইকুইপমেন্ট সেল করছে ল্যান্ড কোম্পানির কাছে 1,35,000 টাকা, এর কস্ট হচ্ছে 1,15,000 টাকা। 1,15,000 টাকার একটা জিনিস তারা 1,35,000 টাকায় বিক্রি করছে। মর্গান এগ্রি করছে যে ইকুইপমেন্ট এট দ্য এগ্রিজ টু the equipment at the end of the 2 years of its face value, অর্থাৎ ফেয়ার ভ্যালু, 2 বছর পরে তারা এই ইকুইপমেন্টটাকে রিপারচেজ করবে। এরকম যদি অ্যাসুরেন্স দেয়, কোন মূল্যে রিপারচেজ করবে? ফেয়ার ভ্যালুতে। তখন বলা হচ্ছে ল্যান্ড কোম্পানি পেজ ফুল প্রাইস এট দ্য সেলস ডেট এন্ড দেয়ার আর নো রেস্ট্রিকশন অন দ্য ইউজ অফ দ্য ইকুইপমেন্ট ওভার 2 ইয়ার্স। এখানে ল্যান্ড কোম্পানি কি করলো? পুরো 1 লক্ষ টাকা পরিশোধ করে দিল, দ্যাট ইজ তারা এটা যেভাবে খুশি ব্যবহার করতে পারে এবং 2 বছর পরে বিক্রেতা কর্তৃপক্ষ এটা কিনে নিতে পারে, এরকম একটি শর্ত দিচ্ছে। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে কি? আমাদের করণীয় হচ্ছে সেল এবং রিপারচেজ এগ্রিমেন্টে দ্য টার্ম অফ এগ্রিমেন্ট নিড টু বি অ্যানালাইজড টু ascertain whether in substance the seller has transferred the risk and reward ownership to the buyer, অর্থাৎ সম্পূর্ণ রিস্ক এবং রিওয়ার্ডটা তার হাতে ট্রান্সফার করা হয়েছে কিনা, এমন কোনো বিষয় আছে কিনা যে কিছু সুবিধার ক্ষেত্রে বলে দেওয়া হলো যে হ্যাঁ এই ধরনের ব্যবহার আপনি এটা করতে পারবেন না। যেমন ফর এক্সাম্পল, আপনি তাকে একটা গাড়ি এরকম শর্তে বিক্রি করেছেন, কিন্তু আপনি বলে দিচ্ছেন এই গাড়ি নিয়ে আপনি পাহাড়ি এলাকায় যেতে পারবেন না, বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বা খুব বেশি দুর্ঘটনা প্রবণ অঞ্চলে আপনি যেতে পারবেন না, এরকম কোনো রিস্ক বা এরকম কোনো এগ্রিমেন্ট আছে কিনা। In this case, it appears that risk and reward ownership are transferred to the land company and therefore sale should be recorded. এরকম ক্ষেত্রে যদি এরকম কিছু না থাকে তাহলে তারা সেলটাকে রেকর্ড করতে পারেন। কেন? আমি এরকম কোনো শর্ত তাকে দেই নাই। এখন that is land company will receive fair value at the date of purchase which indicate Morgan has transferred the risk of ownership, এবং ল্যান্ডের কোনো রেস্ট্রিকশন নাই ব্যবহার করার ক্ষেত্রে, তিনি যথেচ্ছ ব্যবহার এটা করতে পারেন। এই ক্ষেত্রে আমাদের এন্ট্রি কি হবে? টু রেকর্ড দ্য সেল, ক্যাশ ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট 1,35,000 টাকা। আবারও বলে দিচ্ছি আমি এখানে যে যেহেতু আমরা কোনো রকম রেস্ট্রিকশন এখানে রাখি নাই, ফলে পুরো টাকাটাকে আমরা এখানে একবারে সেল হিসাবে রেকর্ড করে ফেলছি। কস্টটাকে আমি আলাদাভাবে ওই 1,15,000 টাকা কস্টকে কস্ট অফ গুডস সোল্ড এবং ইনভেন্টরি হিসাবে ডেবিট ক্রেডিট করে ফেলছি। এখন কথা হচ্ছে যদি এরকম কোনো রেস্ট্রিকশন থাকে তখন কি হবে? তখন তাদেরকে ডেফার করতে হবে রেভিনিউ ক্রেডিট করাটাকে। যতক্ষণ পর্যন্ত ফেরতের বা বাইব্যাকের মেয়াদ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই রেভিনিউটাকে ক্রেডিট করতে পারবেন না। দেন নেক্সট আমাদের আসছে বিল এন্ড হোল্ড সেলস। বিল এন্ড হোল্ড সেলস এর ক্ষেত্রে আমরা দেখছি যে বিক্রয়কে বিল ও হোল্ড বিক্রয় তখনই বলা হয় যখন ক্রেতা পণ্যের সরবরাহ নিতে প্রস্তুত থাকে না, তবে আইনগত মালিকানা গ্রহণ করে এবং পণ্যের মূল্য বাবদ বিল গ্রহণ করে। উদাহরণস্বরূপ, একজন ক্রেতা একটি বিক্রয়কারী প্রতিষ্ঠানকে এরূপ ব্যবস্থা গ্রহণ করতে তখনই অনুরোধ জানায় যখন, আমরা উদাহরণ দিতে যে বলছিলাম যে আমি পণ্যটা কিনছি ঠিকই, কিন্তু আমি বলছি কি যে ভাই আমার বাসায় এই জিনিসটা সেট করার জায়গা নাই, আমি কিনে মূল্য দিয়ে গেলাম, আমি স্পেস তৈরি করে নিয়ে আমি এটা আপনার কাছ থেকে ডেলিভারি নিয়ে নিব। সেটাই প্রথম আসছে উদাহরণ, যে পর্যাপ্ত পরিমাণ জায়গা যদি না থাকে, তার উৎপাদন সময়সূচিতে দেরি থাকে, যে হতে পারে আমি এই পণ্যটাকে আমার উৎপাদনের কাজে ব্যবহার করব, কিন্তু আমি যখন পণ্যের প্রোডাকশনটা শুরু করব সেই সময়টা আসতে অনেক বেশি দেরি আছে। ফর এক্সাম্পল, আমরা সাধারণ ভোগ্য পণ্যের ক্ষেত্রে যদি ধরি যে আমি একটা এসি পারচেস করলাম, এসি পারচেস করলাম কেন? ফর এক্সাম্পল, শীতকালে এসির প্রয়োজন আমার হয় না এবং এই সময় বিক্রেতারা অনেক বেশি ডিসকাউন্ট দিচ্ছে, আমি এটাকে কিনে বললাম যে ভাই আপনার কাছে থাক, আমি কখন নিব? গরমকালে নিব। দ্যাট ইজ আমার ব্যবহারের সূচিতে এখনো এইটার প্রয়োজনটা আসে নাই। এরকম ক্ষেত্রেও বিল এন্ড হোল্ড করতে পারে। দ্বিতীয়টা হচ্ছে তার নিকট বন্টন প্রণালীর জন্য প্রয়োজনীয় মালের চেয়ে বেশি মজুদ রয়েছে, অর্থাৎ
তিনি যদি ফর দ্য পারপাস অফ রিসেল বিক্রয়ের জন্য এটা ক্রয় করেন, তাহলে দেখা যাবে যে তার স্টকে যতটুকু দরকার তার চেয়ে বেশি পণ্য এখানে তাদের রয়েছে। তখন তারা কি করবেন, এরকম একটা বিষয়ে তারা আসতে পারেন যে ভাই আমার যখন প্রয়োজন হবে তখন আমি ডেলিভারি নিয়ে নিতে পারবো। এক্ষেত্রে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে আমরা দেখি। বলা হচ্ছে কি, বাটলার কোম্পানি সেলস 4,50,000 টাকার ফায়ারপ্লেস টু লোকাল কফি শপ ব্যারিস্টো হুইচ ইজ প্ল্যানিং টু এক্সপ্যান্ড ইটস লোকেশন অ্যারাউন্ড দ্য সিটি। যারা কিনছে ব্যারিস্টো কোম্পানি, তারা কি করছে, তারা নতুন একটা ব্রাঞ্চ খুলছে। স্বাভাবিকভাবে এই বিষয়টা চলে আসে, ক্লিয়ার হয়ে যায় যে যখনই আমার নতুন দোকান চালু হবে তখনই এই 4,50,000 টাকা ফায়ারপ্লেসটার আমার প্রয়োজন হবে। যতক্ষণ পর্যন্ত আমি আমার ওই নতুন ওয়ার্কশপ বা নতুন শোরুমটাকে ওপেন করতে না পারছি ততদিন পর্যন্ত আমি এটাকে নিতে পারছি না। এই ক্ষেত্রে আমাদের কি হবে, বাটলার কোম্পানি নিম্নলিখিত দাখিলার মাধ্যমে লেনদেনটি করবেন। অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট, সেলস, রেভিনিউ, ক্রেডিট। যেহেতু এখানে বিল তিনি গ্রহণ করে ফেলছেন যে হ্যাঁ আমি জিনিসটা নিব, আমি নিশ্চিত করে যাচ্ছি, সাথে সাথে বিক্রেতা কর্তৃপক্ষ এখানে সেলটাকে ক্রেডিট করে ফেলতে পারেন। দেন নেক্সট আমাদের আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কনসাইনমেন্ট। কনসাইনমেন্টের ক্ষেত্রে আলোচনাটা আমরা একটু আগে কিছুটা করেছি, তারপরেও আমরা দেখি যে এখানে আর কি কি বিষয় আছে। বলা হচ্ছে কি, একটি সাধারণ মালিক প্রতিনিধি সম্পর্কের দ্বারা ব্যবসা হচ্ছে চালানি কারবারের মাধ্যমে পণ্য বিক্রি। মালিক পক্ষকে চালান প্রেরণকারী বা কনসাইনর, যিনি মালিক তিনি কি করছেন, তিনি পণ্যের মালিক, তিনি পণ্যের প্রেরণকারী, তিনি তৃতীয় পক্ষ যার মাধ্যমে পণ্য বিক্রি করা হবে তাকে, এবং তৃতীয় পক্ষ যার মাধ্যমে পণ্য বিক্রয় করা হবে তাকে চালান গ্রহণকারী বা কনসাইনি বলা হয়। কিছু কিছু পণ্যদ্রব্য বাজারজাত করার জন্য এই বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ কনসাইনর কি করবে, কনসাইনির কাছে পণ্য পাঠাবে, কনসাইনি যখন পণ্যটা বিক্রি করতে পারবেন, বিক্রি করে তার কমিশনের টাকা কেটে রেখে তিনি, এখানে সে বিষয়টা এক্সপ্লেনও করা হয়েছে যে পণ্যটা তিনি যথাযথ রক্ষণাবেক্ষণ করবেন যতক্ষণ পর্যন্ত না বিক্রি হচ্ছে। বিক্রি হলে কমিশন কেটে রেখে বাকি টাকাটা তিনি কনসাইনরের কাছে ফেরত পাঠাবেন, ডিসকাউন্টের টাকা কেটে রেখে বা কমিশনের টাকা কেটে রেখে। এটার একটা উদাহরণ আমরা একটু দেখতে পারি। যেমন এখানে আমরা পাচ্ছি যে ফ্যাক্টস, নেলবা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ships merchandise costing টাকা 36,000 on consignment to best value stores. Nalba pays 3,750 on freight cost, অর্থাৎ তিনি 36,000 টাকার পণ্য পাঠাচ্ছেন, এই পণ্যটা পাঠাতে গিয়ে তিনি 3,750 টাকা পরিবহন বাবদ খরচ করছেন। বেস্ট কোম্পানি কি করছে, বেস্ট কোম্পানি 2,250 টাকা খরচ করছে ওখানে অ্যাডভার্টাইজ করার জন্য, পণ্যটা বিক্রি করার সুযোগ তৈরি করার জন্য। এখানে আরো একটা বিষয় চলে আসে, তিনি কি শুধু তার কমিশনটাই পাবেন না এডিশনাল আরো কিছু পাবেন। এই যে অ্যাডভার্টাইজমেন্ট বাবদ বেস্ট কোম্পানি যে আরো 2,250 টাকা পাচ্ছেন, এই টাকাটাও কিন্তু নেলবা কোম্পানি বেস্ট কোম্পানিকে পরিশোধে বাধ্য। দ্যাট ইজ কনসাইনি, যিনি পণ্যের গ্রাহক, তিনি পণ্য বিক্রয়ের পর পণ্যের ডিসকাউন্টের পাশাপাশি তিনি নিজে যদি কোনো খরচ পরিশোধ করে থাকেন তাহলে ওই খরচের টাকাটাও কিন্তু তিনি সেখান থেকে ডিডাক্ট করে নিতে পারবেন। তো সেটা আসছে আমাদের এখানে যে এরপরে বলা হচ্ছে বাই দ্য এন্ড অফ দ্য পিরিয়ড বেস্ট ভ্যালু নোটিফাইজ নেলবা সেলস দ্যাট রিটেন 10% কমিশন এন্ড রিমেইন and remit the cash due to Nalba। যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে নেলবা কোম্পানিকে বেস্ট কোম্পানি জানালো যে এই পণ্যটা 40,000 টাকায় বিক্রয় করা হয়েছে। তারপর তারা কি করলো, বেস্ট কোম্পানি এই বিক্রয়ের উপর 10% কমিশন কেটে রাখছেন এবং তার খরচ কেটে রেখে বাকি টাকাটা তারা নেলবাকে ফেরত পাঠাচ্ছে। জার্নাল এন্ট্রিটা কি হবে, নেলবা কোম্পানি যখন পণ্য পাঠাচ্ছে তখন জার্নাল এন্ট্রি করবে ইনভেন্টরি ডেবিট, ফিনিশ গুডস ইনভেন্টরি ক্রেডিট টাকা 36,000, ইনভেন্টরি ডেবিট, ফিনিশ গুডস ইনভেন্টরি ক্রেডিট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে পণ্যটা পাঠানো হচ্ছে যেহেতু মালিকানা তার হাতে থাকছে তাই অ্যাসেট হিসাবে সেটি ডেবিট হচ্ছে, আর তার নিজের কাছে থাকা ইনভেন্টরি কমে যাচ্ছে তাই সেই ইনভেন্টরি এখানে ক্রেডিট হচ্ছে। কিন্তু যেদিন পাঠাচ্ছে সেদিন কিন্তু বেস্ট ভ্যালুর বইতে কোনো জার্নাল এন্ট্রি হচ্ছে না, কারণ তিনি যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত তিনি এটার জন্য বা পণ্য প্রাপ্তির পরেও বিক্রয় না করা পর্যন্ত কোনো জার্নাল এন্ট্রি তিনি করবে না, শুধু একটা মেমোরেন্ডাম রেখে দিবেন যে হ্যাঁ এমন একটা পণ্য পাওয়া গেছে। দেন আবার কি হচ্ছে, নেলবা কোম্পানি যখন এই 3,750 টাকা ডিসকাউন্ট পে করলো
এই 3750 টাকা ডিসকাউন্ট পে করার জন্য সেটিও ইনভেন্টরি কনসাইনমেন্টের সাথে যোগ হচ্ছে, কারণ এখানে কনসাইনমেন্টের ভ্যালু বেড়ে যাচ্ছে। সুতরাং এই টাকাটাকে তারা এখানে যোগ করে ফেলছে 3750 টাকা কনসাইনমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, কনসাইনমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এবং এখানটায় যে টাকাটা আসছে আমাদের, এই টাকাটার জন্য কনসাইনমেন্টের ভ্যালু বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে ইনভেন্টরিয়েবল কস্ট। এই টাকাটাও যেহেতু নেলবা পরিশোধ করছে, এটার জন্য বেস্ট ভ্যালু যারা গ্রাহক তাদের বইতে কোনো এন্ট্রি হবে না। দেন এরপর যখন কনসাইনি যখন পণ্যের জন্য বিজ্ঞাপন খরচ পরিশোধ করছে, তখন যতক্ষণ পর্যন্ত সাধারণত দেখা যায় বেস্ট কোম্পানি বিক্রি করার পরে সমস্ত টাকা পাঠানোর সময় একটা মেমোরেন্ডাম দিবে যে এত টাকায় বিক্রি হয়েছে, আমি এত টাকা কমিশন কেটে রাখছি, আমি এত টাকা আমার বিজ্ঞাপন খরচ বাবদ কেটে রাখছি। যতক্ষণ পর্যন্ত তিনি এটা জানতে না পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি কোনো এন্ট্রি এই পারপাজে দিবেন না। সেটাই বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত নোটিফাইড না হচ্ছেন ততক্ষণ কোনো এন্ট্রি এখানে হবে না। পক্ষান্তরে প্রাপক, চালান প্রাপক যেহেতু খরচ পরিশোধ করছেন 2250 টাকা, সেই টাকার জন্য তিনি এটি করছেন রিসিভেবল ফ্রম কনসাইনর, যেহেতু টাকাটা তার প্রাপ্য তাই তিনি এটাকে ডেবিট করছেন, ক্যাশকে ক্রেডিট করছেন, ক্যাশ পরিশোধ করছেন অন বিহাফ অফ দ্য কনসাইনর। যেহেতু টাকা পরিশোধ করছে আমি, কিন্তু টাকাটা আবার পুনরায় আদায়যোগ্য, রিইম্বার্সেবল, সুতরাং এটাকে আমি রিসিভেবল হিসাবে দেখাচ্ছি। দেন পণ্য যখন 40,000 টাকায় বিক্রি হচ্ছে তখনও আবার কি হচ্ছে, বেস্ট কোম্পানি টাকা পাচ্ছে ক্যাশ ডেবিট পেয়েবল টু কনসাইনর ক্রেডিট। একটু আগে আমরা বলেছিলাম যে যখন একজন এজেন্টের পক্ষ থেকে পণ্য বিক্রি করা হয়, যতক্ষণ পর্যন্ত টাকা আদায় না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা আরেকজনের টাকা আমরা আদায় করছি, ততক্ষণ পর্যন্ত এটা আমাদের জন্য দায় এবং দায় হিসাবে ক্রেডিট হচ্ছে। একটু আগের মতো টাকা আরেকজনের পক্ষে পরিশোধ করছি, আবার আমি পাবো তখন অ্যাসেট, আর টাকা আমি গ্রহণ করছি কিন্তু আরেকজনকে দিয়ে দিতে হবে, তখন আমার লায়াবিলিটি। দেন নেক্সট আসবে কি, যে তারা এই 40,000 টাকা যে বিক্রি করছে সেখান থেকে তার নিজের খরচ 2,250 টাকা কেটে রাখছে, যেটা বিজ্ঞাপন বাবদ পরিশোধ করেছিল, কমিশন বাবদ 10% 4,000 টাকা কেটে রেখে এই দুইটা বাদ দিয়ে অবশিষ্ট 33,750 টাকা তারা ফেরত পাঠাচ্ছে। এখানে রিসিভেবলটা তার প্রাপ্য হিসাবে ডেবিট করা ছিল, কমিশনটা তার আয় ক্রেডিট করছে। আর এখন কি হলো, অ্যালবা কোম্পানি নোটিফাইড হলো যে হ্যাঁ আমার এখানে কত টাকা আমি পাচ্ছি ক্যাশ, এই যে টাকাটা বেস্ট ভ্যালু পাঠাচ্ছে এই টাকাটাই তারা গ্রহণ করছে ক্যাশ ডেবিট। বিজ্ঞাপন বাবদ যে খরচটা আছে সেই বিজ্ঞাপন খরচ বাবদ অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, তার জন্য খরচ। আর বেস্ট ভ্যালু যখন পরিশোধ করছিল অন বিহাফ অফ অ্যালবা, সুতরাং এটা তার জন্য কোনো খরচ ছিল না, কিন্তু প্রেরকের জন্য খরচ। কমিশন বেস্ট ভ্যালুর জন্য রেভিনিউ, কিন্তু অ্যালবার জন্য খরচ। সবকিছু বাদ দিয়ে অবশিষ্ট 40,000 টাকা তার রেভিনিউ হিসাবে গণ্য হলো। ব্যাস, এখানে আমরা এবার দেখতে পাচ্ছি যে আমাদের কত টাকা প্রফিট বা লস হয়েছে। নেক্সট আমাদের আসছে যে আলোচ্য বিষয়টি, আমরা এখানে দেখছি ট্রেড লোডিং এন্ড চ্যানেল স্টাফিং। 1 মার্কসের একটা প্রশ্ন হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছেও একাধিকবার। ট্রেড লোডিং হচ্ছে অনিরাপদ অর্থনৈতিক ও ছলনাপর নীতি প্রয়োগ, যার মাধ্যমে উৎপাদকগণ অপেক্ষাকৃত অতিরিক্ত বিক্রয় মুনাফা বা বাজার দখল প্রদর্শনের চেষ্টা করে থাকেন। উল্লেখ্য এখানে পাইকারদেরকে ট্রেড নামে অভিহিত করা হয়। পাইকারগণ যে পরিমাণ পণ্য বিক্রয় করতে পারবেন তার চেয়ে বেশি পরিমাণ পণ্য কেনার জন্য উৎপাদকগণ তাদেরকে উৎসাহিত ও রাজি করান। আপনি বিক্রি করতে পারবেন 10,000 টাকার পণ্য, কিন্তু কোম্পানি আপনাকে 20,000 টাকার পণ্য দিয়ে গেছে, আপনাকে ইমপ্রেস করলো, আরে ভাই বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা না, আপনার ক্যাপাসিটি আছে, এই সেই হ্যান ত্যান বলে আপনার কাছে পণ্যটা ধরায় দিয়ে চলে গেল। দ্যাট ইজ আপনাকে ফোর্স করছে বিভিন্ন রকম অফার দিয়ে, ভাই আপনি যদি 10,000 টাকার পণ্য বিক্রি করতে পারেন 7% ডিসকাউন্ট পাবেন, কিন্তু আপনি যদি 20,000 টাকার পণ্য বিক্রি করতে পারেন তাহলে আপনার ডিসকাউন্ট 10% হয়ে যাবে, দেখেন ভাই কত বেশি লাভ আপনার হবে, এই বলে পণ্যটা আপনার কাছে দিয়ে যাচ্ছে। এরকম যখন হয় সেটাকে আমরা বলি ট্রেড লোডিং এন্ড চ্যানেল স্টাফিং। এটার জন্য আসলে অ্যাকাউন্টিং এর আলাদা কোনো ট্রিটমেন্টের বিষয় নাই, পণ্য দিয়ে যাওয়ার পরে আমরা অনেকটা কনসাইনমেন্টের মতো করেই এখানে জাবেদা খতিয়ান করে থাকি। নেক্সট আমাদের যেটা আসছে মাল্টিপল ডেলিভারিয়েবল এগ্রিমেন্ট অ্যারেঞ্জমেন্ট। মাল্টিপল ডেলিভারিয়েবল অ্যারেঞ্জমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যখন আমরা একাধিক পণ্য বাকে বিক্রি করি। বাক বলতে একাধিক পণ্য একসাথে করে বিক্রি করা হয়। যেমন
আপনি একটা পণ্য বিক্রি করছেন, এই জিনিসের মূল্য 40,000 টাকা। আপনি নিয়ে যে নিজ দায়িত্বে এটাকে পরিবহন করে নিয়ে যে ইনস্টল করে নিতে পারেন, সে দায়িত্ব আপনার। কিন্তু আপনি যদি আমাদেরকে বলেন যে হ্যাঁ ভাই 40,000 টাকায় তো আমি জিনিসটা কিনবো, আপনারা কি কি সার্ভিস এখানে আমাদেরকে দিবেন, আপনারা কি কি সার্ভিস এখানে আমাদেরকে দিবেন, আপনি তখন অ্যাসিউর করলেন যে হ্যাঁ যদি দায়িত্বটা আমাদেরকে দিয়ে দেন তাহলে 50,000 টাকা দিতে হবে, এর বিনিময়ে আমরা কি কি করব, জিনিসের মূল্য 40,000 টাকা, পরিবহন খরচ 3,000 টাকা, ইনস্টলেশন বাবদ 7,000 টাকা, এই মোট 50,000 টাকা আপনি পরিশোধ করলে সমস্ত দায় দায়িত্ব আমার। এই যে একটা পণ্য আপনি বিক্রি করছেন কিন্তু বাকির মধ্যে আরো কিছু টার্মস যোগ করে দিয়ে আরো কিছু অতিরিক্ত টাকা যোগ করে দিলেন, এই ধরনের এগ্রিমেন্টকে আমরা বলি মাল্টিপল ডেলিভারিয়েবল এগ্রিমেন্ট। অর্থাৎ আপনি একটা জিনিস ডেলিভারি দিচ্ছেন না, পণ্যের সাথে সাথে পণ্যের পরিবহনের ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছেন, পণ্যের পণ্যের ব্যবহারের ব্যাপারে সরবরাহ করার ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছেন, সংস্থাপনের ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছেন, এবং তিনটা ভিন্ন ভিন্ন সার্ভিস পণ্যের জন্য, পরিবহনের জন্য এবং ইনস্টলেশন, তিনটার জন্যই আপনি আলাদাভাবে তাদের কাছ থেকে টাকা কর্তন করছেন। এটাকে আমরা বলছি মাল্টিপল ডেলিভারেবল এগ্রিমেন্ট। এইটার ক্ষেত্রে আমাদের কিছু অ্যাকাউন্টিং রুলস রয়েছে। আমরা দেখি এখানে মাল্টিপল ডেলিভারেবল এগ্রিমেন্টের ক্ষেত্রে কি কি টার্মস এন্ড কন্ডিশনস আমাদের আছে। বলা হচ্ছে হ্যান্ডিয়ার কোম্পানি ইজ এক্সপেরিয়েন্স ম্যানুফ্যাকচারিং অফ ইকুইপমেন্ট ইউজড ইন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, অনেক কথা এখানে আছে। তারপরে বলছে কি যে ইউনিট সেলিং প্রসেসিং রেঞ্জ ফ্রম 6 লাখ টু 40 লাখ and are quoted inclusive of installation and training. ফর এক্সাম্পল এরকম হতে পারে আপনি আপনার বিল্ডিং একটা লিফট লাগাবেন, আপনার কোম্পানিতে বা আপনার ব্যবসায়ের অফিসে একটা লিফট লাগাবেন, কিন্তু লিফটটা কিভাবে অপারেট করতে হবে, কিভাবে এটাকে ইনস্টল করতে হবে, এটা পরিবহন, এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই। তখন আপনি কি করলেন, তাদের সাথে চুক্তি করলেন ভাই এই জিনিসের দাম সহ আমাকে একদম রেডি করে আমার একটা লোকে ট্রেন আপ করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দিতে হবে। তো এখন যখন এরকম হলো কি যে তার মানে ক্রেতাকে কি কি বিষয়ের জন্য অর্থ পরিশোধ করতে হবে, আপনাকে লিফটের মূল্য পরিশোধ করতে হবে, লিফটের ইনস্টলেশনের জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে, লিফটের ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের জন্য টাকা দিতে হবে, লিফটের কি বলবো আমরা পরিবহনের জন্য আপনাকে অর্থ পরিশোধ করতে হবে, লিফটের জন্য আপনার একজন লোকে ট্রেন আপ করার জন্য টাকা দিতে হবে। আবারও বলছি মূল্য, আপনার ইনস্টলেশন, আপনার পরিবহন খরচ, আপনার একজন লোকে ট্রেন আপ করা, চারটা ভিন্ন ভিন্ন প্রয়োজনে আপনাকে টাকা পরিশোধ করতে হবে। তো এখন এখানে এরপর দেখা যাচ্ছে কি চাই পারচেজ ইকুইপমেন্ট ফ্রম হ্যান্ডলার ফর এ প্রাইস অফ টাকা 20 লাখ and choose handler to do the installation. Handler charges the same price for equipment irrespective of whether it does the installation or not. যদিও হ্যান্ডলার এখানে ইনস্টলেশনটা নিজ দায়িত্বেই করে দেয়, তারপরেও এখানে তারা এই দায়িত্বটা দিয়ে দিচ্ছে। ক্রেতা কি করছে, চাই কোম্পানি হ্যান্ডলার কোম্পানিকে দায়িত্বটা দিয়ে দিচ্ছে যে ভাই এটা ইনস্টল করে দেওয়ার দায়িত্বটা তোমাকে নিতে হবে। এখন এই ইনস্টলেশন খরচ বাবদ আসলে অন্যান্য কোম্পানি, অর্থাৎ যদি তারা ইনস্টল করে না দিত বিক্রেতা, তাহলে আমাকে ইনস্টলেশন বাবদ 20,000 টাকা খরচ পরিশোধ করতে হতো। তাহলে কি হলো, 20 লক্ষ টাকা জিনিসের মূল্য, 20,000 টাকা হচ্ছে ইনস্টলেশন। আরেকটা খরচ এখানে চলে আসছে, সেটা হচ্ছে যে এই যে আমার লোককে ট্রেন আপ করে দিবে সেজন্য 50,000 টাকা সাধারণত খরচ হয়। তাহলে আমরা যে 20 লক্ষ টাকায় জিনিসটা পাইলাম, এখানে অ্যাডিশনাল যে সুবিধাগুলো আছে, এখানে একটা কথা বলা আছে কি আবারও আমরা খেয়াল করি, হ্যান্ডলার টু ডু দ্য ইনস্টলেশন, হ্যান্ডলার চার্জেস দ্য সেম প্রাইস ফর ইকুইপমেন্ট ইররেসপেক্টিভ অফ whether it does the installation or not. অর্থাৎ তারা ইনস্টল করে দিলেও 20 লক্ষ টাকা নিবে, ইনস্টল না করে দিলেও 20 লক্ষ টাকা নিবে। ফলে তাদের জন্য এটা আলাদা কোনো ভেরিয়েবল ফ্যাক্ট না। বাট অন্যান্য অনেক কোম্পানি আছে যারা এই সুবিধাটা দেয় না এবং সে ধরনের প্রতিষ্ঠান 20,000 টাকা করে গ্রহণ করে। তাহলে আমাদের কি দাঁড়ালো যে আমরা এই যে 20 লক্ষ টাকায় জিনিসটা পারচেজ করছি, তার মধ্যে তিনটা সার্ভিস আমরা পাচ্ছি, জিনিসটা পাচ্ছি, তার ইনস্টলেশন সার্ভিসটা পাচ্ছি, তার ট্রেন আপ সার্ভিসটা পাচ্ছি। এখন আমরা এটাকে কিভাবে অ্যাকাউন্টিং করব সেটা আমরা এবার দেখি। এখানে আমাদের বলা হচ্ছে কি যে আমি মোট কত টাকা সার্ভিস পাচ্ছি। দেখেন আমার জিনিসের মূল্য 20 লক্ষ টাকা, আমার ইনস্টলেশন কস্ট 20,000 টাকা, আমার ট্রেনিং কস্ট 50,000 টাকা, অর্থাৎ আমি 20 লক্ষ টাকা খরচ করে আমি মোট সার্ভিস পাচ্ছি 20,70,000 টাকা।
20,70,000 টাকা সার্ভিস আমরা পাচ্ছি এট এ কস্ট অফ টাকা 20 লাখ। তাহলে আমরা এই 20 লক্ষ টাকাকে 20,70,000 অনুপাতে ইকুইপমেন্ট বাবদ কত টাকা ডেবিট করব, ইনস্টলেশন বাবদ কত টাকা ডেবিট করব, ট্রেনিং বাবদ কত টাকা ডেবিট করব, সেটা আমরা এখানে দেখে নিলাম। এরপর যখন জার্নাল এন্ট্রি আমরা দিব তখন কি হচ্ছে, আমাদের জন্য অ্যাসেট, আমরা অ্যাসেটকে ডেবিট করব, ইনস্টলেশন কস্ট অ্যাসেটের অংশ, ট্রেনিংটা অ্যাসেটের অংশ। আমাদের জন্য আলাদা করাটা জরুরি না, বাট বিক্রেতার জন্য কিন্তু প্রত্যেকটা আইটেমকে আলাদা আলাদা ভাবে ক্রেডিট করতে হবে। কারণ আমার জন্য অ্যাসেট, আমি এটা লং টার্ম ইউজ করব, সুতরাং অ্যাডিশনাল সমস্ত খরচ সম্পত্তির মূল্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর বিক্রেতা এরকম পণ্য অহরহ বিক্রি করে, ফলে তার জন্য এটা ইউজুয়াল সেলস, নর্মাল সেলস, নট অ্যাসেট সেল। সুতরাং তারা কি করবেন, বিক্রয় বাবদ মূল্যটাকে আলাদাভাবে ক্রেডিট করবেন, তারা ইনস্টলেশন বাবদ যে সাপোর্ট দিচ্ছেন সেটাকে আলাদাভাবে ক্রেডিট করবেন, তারা ট্রেনিং বাবদ যে টাকা দিচ্ছেন সেটাকে আলাদাভাবে ক্রেডিট করবেন। ফলে তাদেরকে কি করতে হবে, ওই মোট 20,70,000 টাকা সার্ভিস যেটা তারা প্যাকেজে 20 লক্ষ টাকায় দিচ্ছে, সেই জন্য তাদেরকে কি করতে হবে, 20 লক্ষ টাকাকে আনুপাতিক হারে ইকুইপমেন্ট, ইনস্টলেশন এবং ট্রেনিং এর মধ্যে ভাগ করে দিতে হবে। এই ভাগ করে দিলে কোথাও আসছে, ইকুইপমেন্ট বাবদ আসছে 19,32,367 টাকা, ইনস্টলেশন বাবদ আনুপাতিক হারে আসছে 19,324 টাকা, ট্রেনিং বাবদ আনুপাতিক হারে আসছে 48,309 টাকা। তারা এই টাকাটাকে কিভাবে এন্ট্রি করলো, ক্যাশ সম্পূর্ণ 20 লাখ, ক্যাশ সম্পূর্ণ 20 লাখ, 20 লাখের মধ্যে ইনস্টলেশন দ্যাট ইজ বিক্রয় বাবদ, মূল পণ্যের ইনস্টলেশন বাবদ তারা সার্ভিস রেভিনিউ, ইনস্টলেশন বাবদ যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্ভিস রেভিনিউ, কারণ তারা এখানে সার্ভিস প্রোভাইড করছে, 19,324 টাকা। আনআর্ন সার্ভিস রেভিনিউ, এটা কোনটা, ওই যে ট্রেনিং বাবদ টাকা আমি এখন নিচ্ছি কিন্তু ট্রেনিং একদিনে শেষ হবে না, ট্রেন আপ করতে সময় লাগবে, যতক্ষণ পর্যন্ত ট্রেন আপ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটা আমার আনআর্ন রেভিনিউ হিসাবে থেকে যাবে। যে কারণে আমরা আনআর্ন সার্ভিস রেভিনিউকে এখানে ওই ট্রেনিং এর টাকাটাকে আনআর্নড সার্ভিস রেভিনিউ নামে, দ্যাট ইজ লায়াবিলিটি হিসাবে ক্রেডিট করছি, আর মূল যে পণ্যের মূল্যের আনুপাতিক অংশ 19,32,367 সেটা সেলস রেভিনিউ হিসাবে ক্রেডিট করছি। এবং এখানে ভাগটা বলে দেওয়া আছে যে যদি এমন হয় যে ট্রেনিংটা দিতে 12 মাস লাগবে, তাহলে 48,309 প্রত্যেক মাসে 12 দিয়ে ভাগ করে মাসে 4,026 টাকা আমাদের আয় হিসাবে গণ্য হবে, এবং তার জন্য কি হবে, আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট হয়ে যাবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়ে যাবে। কেন, কারণ আমরা পণ্যটা এখানে যদি একটু খেয়াল করি, পণ্যটা আমরা ক্রয় করেছি নভেম্বরের 1 তারিখে, আর আমরা বছর যেহেতু ক্লোজ করছি 31 ডিসেম্বর তারিখে, তাহলে 4,026 টাকা করে 2 মাসে মোট 8,052 টাকা আনআর্নড রেভিনিউ কমে গেল, এবং সার্ভিস রেভিনিউ বাবদ অর্থ আমাদের উপার্জিত হলো। প্রিয় ছাত্রছাত্রী, এই হচ্ছে আমাদের রেভিনিউ রিকগনিশন অধ্যায়ের কিছু তাত্ত্বিক আলোচনা আমরা এখানে করেছি, এবং অল্প কিছু গাণিতিক বিষয়কে এখানে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা আমরা করেছি। কারণ হচ্ছে যে আমরা যে ধরনের গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলি নিয়ে আলাদাভাবে আমাদের এই অধ্যায়ের পরবর্তী লেকচারে আমরা উপস্থাপন করব। গাণিতিকভাবে যেগুলি আসার সম্ভাবনা তুলনামূলক কম সেগুলোকে আমরা এখানে খুব সংক্ষিপ্ত আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত করেছি। তো আমাদের এই অধ্যায়ের পরবর্তী লেকচার দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, জানিয়ে আমাদের এই লেকচার এখানে ষষ্ঠ লেকচার এখানে শেষ করছি, যেটি এই অধ্যায়ের প্রথম লেকচার ছিল। সবার জন্য শুভকামনা, সবাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলি এবং সুস্থ থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।